আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইভা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের মূল বাজেট পাশ হতে যাচ্ছে আজ। নির্ধারিত সময় সকাল 11টায় ডেপুটি স্পিকার কায়সার হামিদের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। এতে বিরোধী দলের বেশ কয়েকজন প্রস্তাবিত বাজেটের একাধিক বিষয়ে ছাঁটাইয়ের প্রস্তাব করেছেন। তবে নানা যুক্তি দেখিয়ে এইসব ছাঁটাই প্রস্তাবের বিপক্ষে মত দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কণ্ঠভোটে এসব ছাঁটাই প্রস্তাব নাকচ হয়ে যায়। প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সংসদ অধিবেশনে। হচ্ছে আপনার উন্নয়ন পে। মাননীয় স্পিকার, কতগুলি মন্ত্রণালয় ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, কতগুলি প্রশাসনিক মিনিস্ট্রি। এই মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজই বেশি, উন্নয়নের পার্টটা কম। আর প্রস্তাবিত মঞ্জুরি দেশের বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, বাণিজ্য সহযোগীকরণ সরকারের এইসব নীতির সাথে সঙ্গতিপূর্ণ। এই অর্থ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, ব্যবসায়িকদের স্বার্থ সংরক্ষণ, মসৃণ এলডিসি গ্রাজুয়েশন ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যয় করা হবে। এখানে অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। সর্বোপরি এই মঞ্জুরি অর্থ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, সম্প্রসারণ, রপ্তানি সংরক্ষণ, বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থে অপরিহার্য। তাই মাননীয় স্পিকার, এই মঞ্জুরি প্রস্তাব, ছাঁটাই প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করে প্রস্তাবটি গ্রহণ করার জন্য, অনুমোদনের জন্য জাতীয় সংসদে প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, জনাব মোহাম্মদ দেয়নি, আমি দুঃখিত, জনাব আফজাল হোসেন অনুপস্থিত। জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং জনাব মোহাম্মদ রায়হান সিরাজির ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রস্তাব মতো বাণিজ্য মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 328 কোটি 25 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 15 মহান সংসদে গৃহীত হলো। দর্শক, এতক্ষণ দেখছিলেন জাতীয় সংসদ অধিবেশন। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। তবে নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এলে আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখে। পরে এ আদেশের বিরুদ্ধে একই আসনের জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করলে তা মঞ্জুর করে আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে বলে আদেশ দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি না দেখে এর কনসিকুয়েন্স কি হবে বলা উচিত হবে না। তবে আমার অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন আইন পেশার সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে সেটা হচ্ছে জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে
জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ রায় ঘোষণা করবে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে ১৪ মে যুক্তিতর্ক উপস্থাপন সম্পূর্ণকরণের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়। সাক্ষ্য নেওয়া হয় ১০ জনের। অভিযোগ নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে দাবি করে রায়ে সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। তবে আসামিপক্ষের দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জি এম মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ইভা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধীর ৬ষ্ঠ মামলা হিসেবে এ মামলার রায় ঘোষণা হবে এবং আমরা যে তথ্য পেয়েছি ১:৩০ মিনিটে এ মামলার রায় পড়া শুরু করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর ৩ জন বিচারকের বিচারিক প্যানেল এবং এই মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সাক্ষ্য দিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, সাক্ষী দিয়েছেন তদন্ত কর্মকর্তা সহ মোট ১০ জন এবং প্রত্যেকেই কিন্তু এই মামলায় যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগের সপক্ষে তাদের যুক্তি তুলে ধরেছেন এবং এই এজলাসে কিন্তু আমরা উপস্থিত ছিলাম। বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু তদন্ত সংস্থা উপস্থাপন করেছেন এবং প্রসিকিউশন পক্ষ তারা কিন্তু দাবি করছেন যে অভিযোগসমূহ নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। ৮টি অভিযোগ সুনির্দিষ্টভাবে আনা হয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। এখানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসেবেও তাকে অভিযুক্ত করা হয়েছে। যদিও ইনু সহ ২ জন সাফাই সাক্ষী দিয়েছেন এবং তারা যে অভিযুক্ত না এর পক্ষে কিন্তু তারা যুক্তি তুলে ধরেছেন এবং তারা দাবি করেছেন ন্যায় বিচার পাবেন। এই রায় ঘোষণার জন্য আদালত চত্বর প্রস্তুত রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে এবং আপনি জানেন যে এই রায় কিন্তু বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এবং সম্প্রচারকরণের জন্য বাংলাদেশ টেলিভিশনের যন্ত্রপাতি কিন্তু এখানে আনা হয়েছে এবং তারাও প্রস্তুত রয়েছে। আমরা আশা করছি ১:৩০ মিনিটে এ রায় পড়া শুরু হলে আদালত থেকে কি অবজারভেশন আসে এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে কি রায় হয়, অর্থাৎ কি সাজা আসে, সেটাই হয়তো আপনাকে জানাতে পারবো। তো আমরা অপেক্ষা করছি। হাসানুল হক ইনুকেও কিন্তু আদালতে আনা হয়েছে এবং তার উপস্থিতিতেই এই রায় ঘোষণা হবে। তো আমরা আশা করছি পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইনুর মামলার রায় সম্বন্ধে যে তথ্য আমার কাছে ছিল আপনাকে জানাতে চেষ্টা করলাম। ইভা, ধন্যবাদ আপনাকে। নতুন অর্থ বছরের জুলাই থেকে মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত বেতন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, ইলেকট্রনিক মানি ট্রান্সফারের মাধ্যমে বেতন পরিশোধ ব্যবস্থা চালু করছে সরকার। পাশাপাশি আরবি শিক্ষায় দক্ষ শিক্ষক গড়ে তোলা এবং যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষামন্ত্রী। মাদ্রাসা ইসলামিক এডুকেশন, সেটাকে আমরা কখনো কোনো দল মত গোত্র, ইসলাম কি কোনো দল মতের? তাহলে আমরা ওই জায়গায় যাব না। আমরা ইসলামিক শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। সমস্যা জেনেছি, ইনশাআল্লাহ সমাধান হবে। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ নিজ নিজ গ্রামে নেওয়া হচ্ছে। বাদ-জোহর জানাজা শেষে তাদের মরদেহ দাফনের কথা রয়েছে। এর আগে সকাল ৬টা ৫০ মরদেহগুলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে ভিড় করেন পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনেরা। এ সময় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান স্বজনেরা। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে সারা রাতে ৪ সেন্টিমিটার পানি কমে সকাল ৬টায় এই নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে রবিবার দুপুর থেকে দ্রুত বৃদ্ধি পায় নদীর পানি।
প্লাবিত হয় নদী অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়ে প্রায় 18,000 মানুষ। ডুবে যায় চরাঞ্চলের 204 হেক্টর জমির ফসল। অপরদিকে বাড়ছে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। ফলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় গত সপ্তাহের ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান এখনও চলছে। তবে ক্ষতিগ্রস্ত বহু এলাকায় এখনও পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরায় স্বজন ও প্রতিবেশীদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে সাধারণ মানুষ হাতে তুলে নিয়েছেন শাবল, রড ও হাতুড়ি। এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ। সোমবার 4.6 মাত্রার একটি আফটার শকে নতুন করে আতঙ্ক ছড়ালেও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এ দুর্যোগে প্রাণ হারিয়েছে 1,700 এরও বেশি মানুষ। আন্তর্জাতিক সহায়তা পৌঁছালেও জীবিত উদ্ধার হওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।